বেঙ্গল বুকস প্রেজেন্টস টিবিএস বইমেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহনা হোসেন। আজকে আমরা আড্ডা দেব একজন ঔপন্যাসিকের সঙ্গে, একজন গল্পকারের সঙ্গে, একই সাথে একজন অনুবাদকের সঙ্গে। তার নাম ইমরান খান। স্বাগতম আপনাকে। ধন্যবাদ। কেমন আছেন? ভালো আছি, আপনারা কেমন আছেন? আমরাও অনেক ভালো আছি। আজকে আপনার সাথে আড্ডা দেব, সেই অপেক্ষায় আছি। আপনার কাছ থেকে সবগুলো জনরা নিয়ে অনেকগুলো গল্প শুনবো, কিভাবে অনুবাদ করেন, কি কি স্ট্রাগল ফেস করেন, আপনার গল্প, আপনার উপন্যাস সবকিছু নিয়ে আড্ডা হবে। বেঙ্গল বুকস থেকে আপনার দুটো অনুবাদ প্রকাশিত হয়েছে এবার, দুটো নিয়ে একটু কথা বলবো। প্রথমটা হচ্ছে চ্যাপলিনের সফরনামা, যেটা চার্লি চ্যাপলিনকে নিয়ে, এবং আরেকটা হচ্ছে লিও তলস্তয়ের কনফেশন অবলম্বনে, তাই তো? একটু চার্লি চ্যাপলিন দিয়ে শুরু করতে চাই। মূকাভিনয় এবং কৌতুকাভিনয়ের জগতে চার্লি চ্যাপলিন একজন রোল মডেল। বহু বছর আগে চলে গেছেন, কিন্তু তারপরও মানুষের মনে থেকে গেছেন। তো এত বছর পর চার্লি চ্যাপলিনকে নিয়ে কেন মনে হলো যে এই বইটা অনুবাদ করা প্রয়োজন? ঠিক এই প্রয়োজনটা আসলে আমি অনুভব করিনি, এটা বেঙ্গল বুকসই অনুভব করেছে। আর সেখান থেকে আমাকে একটু বলা হয়েছিল এটা আমি করতে পারবো কিনা, এবং আমি ভাবলাম যে চার্লি চ্যাপলিনের ভক্ত তো সকলেই, আমিও ছোটোবেলা থেকে চার্লি চ্যাপলিনের মুভি দেখেছি। ছোটোবেলায় বুঝতাম না, বড় হয়ে বুঝেছি যে এর ফিলোসফিক্যাল গুরুত্বটা কী, হিস্ট্রিক্যাল গুরুত্বটা কী। তো এবং এই বইটি আসলে দেখলাম যে আমি জানতাম না এরকম একটি বই আছে, ওনার একটি ট্রাভেলগ এটা, কিন্তু ওনার আত্মজীবনী আগে থেকেই পাওয়া যায়, বহুল প্রচারিত, কিন্তু ওনার যে একটা ট্রাভেলগ আছে এটা আমিও জানতাম না। একটু দর্শকদের বলবেন কি ট্রাভেলগ ব্যাপারটাকে একটু ভেঙে বলবেন? ভ্রমণ কাহিনী আর কি, যে ট্রাভেলগ মানে ভ্রমণ কাহিনী, হ্যাঁ, যেটা সিম্পল, তা জটিল কিছু না। আর উনি আসলে যদিও সিনেমার প্রতি তার প্যাশন ছিল এবং উনি এটা খুব মনোযোগ দিয়ে করতেন, একটা দায়িত্ব নিয়ে, রাজনৈতিক এবং সামাজিক দায়িত্ববোধ থেকে করতেন, তারপরেও উনি এক সময় খুব ক্লান্ত হয়ে পড়েন আর কি। যেটা আপনার এই ফ্ল্যাপে লেখা আছে যে সুখ্যাতিরও একরকম ক্লান্তি থাকে, সেই ক্লান্তিটা বোধহয় তিনি এই ক্লান্তিটা উনি অনুভব করেছিলেন। এবং সেজন্য উনি ভাবলেন যে উনি তো বহু বছর নিজের মাতৃভূমিতে যাননি, ইংল্যান্ডে। তো উনি চিন্তা করলেন যে আমি ইংল্যান্ডে একবার ঘুরে আসি, ছুটিও দরকার। তো সেই ঘটনাটা, কিন্তু শুধু উনি যে ইংল্যান্ডে গেলেন এবং ইংল্যান্ডে খুব সাধারণ সময় কাটিয়ে ফিরে আসলেন, গতানুগতিক ছুটি কাটালেন, তা নয়। কারণ উনি চাচ্ছিলেন যে কেউ যেন তাকে না চেনে, একটা খুব সাধারণ মানুষ হিসেবে কিছুদিন কাটিয়ে আসা। কিন্তু উনি দেখলেন যে যখন একবার মানুষ অসাধারণ হয়ে যায়, তখন সাধারণ হয়ে যাওয়াটা খুব কঠিন হয়ে যায় আর কি। তিনি আর সাধারণ হতে পারলেন না, তিনি যেখানেই যান সবাই তাকে চিনে ফেলে, এবং তিনি ছদ্মবেশ ধারণ করেও বাঁচতে পারেননি। উনি ওনার ওই গোফটা ফেলে দিয়েছিলেন, ওনার লাঠি, টুপি, যে ল্যান্ডমার্ক, তার সিগনেচার, ওটা উনি কিছুই নেননি। কিন্তু তারপরেও উনি মুক্তি পাননি সাংবাদিকদের কাছ থেকে, পুলিশ প্রোটেকশন লেগেছে। এবং যখন তিনি সিনেমার কোনো প্রিমিয়ার শোতে গিয়েছেন, এর মধ্যে একটা বর্ণনা আছে যে লোকজন কিভাবে তিনি সিনেমা হলের মধ্যে ঢুকলেন, কিভাবে বেরোলেন উনি নিজেও বলতে পারেন না, এবং মনে হলো যে উনি মানুষের ঘাড়ে ঘাড়ে পৌঁছালেন। এবং যখন তিনি আবার ফিরে এলেন, তার গায়ের জামা কাপড় কোনোটা আস্ত নেই, টাই একজনের হাতে, জামার বোতাম আরেকজনের হাতে, কোট আরেকজনের হাতে, কোথায় কোনটা চলে গেছে তিনি বলতে পারেন না আর কি। তো এরকম, এবং যেহেতু এটা একটা বিশ্বযুদ্ধ পরবর্তী পরিস্থিতি, তো উনি পুরো ইউরোপ ঘুরে বিশ্বযুদ্ধের যে ধ্বংসযজ্ঞ, এই জিনিসগুলো ওনার চোখে পড়েছে, সেই বর্ণনাগুলো আছে। এবং সাধারণ মানুষের যে যন্ত্রণা, এবং যুদ্ধের ফলে যে সাধারণ মানুষ, যারা যুদ্ধের কে, কেন, কোথায় এগুলো বোঝে না, তারাই যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়, এই বর্ণনা এখানে আছে আর কি। আর কিছু বিখ্যাত মানুষের সঙ্গে ওনার দেখা হয়েছিল, H.G. ওয়েলস তার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, এই বর্ণনা আছে। আর বিভিন্ন, যেমন তার ছোটবেলায় তিনি দেখছিলেন যে একটা ব্রিজের নিচে দাঁড়িয়ে একজন ভিক্ষুক ভিক্ষা করতো, তার সাথে একটা কুকুর থাকতো। তো উনি এত বছর পরে ফিরে গিয়ে দেখলেন যে ওই লোকটা আজও একইভাবে একই জায়গায় দাঁড়িয়ে ভিক্ষা করছে, এবং তার সঙ্গে ওই কুকুরটাও আছে, কুকুরটাও বৃদ্ধ হয়ে গেছে। তো এই জিনিসগুলো তার কাছে মনে হলো যে এটা মনে হয় স্থির হয়ে আছে, আমিই মনে হয় দুনিয়া ঘুরে এলাম। তো এ ধরনের ব্যাপার এখানে আছে আর কি। আর তারপর ওনার মানে ট্রেন জার্নির কিছু ঘটনা আছে, কিন্তু যেখানে উনি যান ওই খ্যাতি তাকে তাড়া করে, এবং যেখানে যান সবাই মনে করে যে ওনার কাজ হচ্ছে অভিনয় করা, এবং যেখানে যে ওনাকে বলে যে একটু আমাদেরকে হাসান। তো লোক হাসাতে হাসাতে তিনি ক্লান্ত আর কি। এটা গেল চ্যাপলিনের সফরনামার গল্প। এবার একটু লিও তলস্তয়ের কনফেশন আসি, যেটার ভাষান্তর আপনি করেছেন। আপনি এই বইটা নিয়ে যখন আপনার কাছে আমি শুনতে চাচ্ছিলাম কিছুক্ষণ আগে, আপনি বলছিলেন সে তার যাপিত জীবনের 50 বছরকে তিনি প্রত্যাখ্যান করেছেন। এই গল্পটা একটু আমাদেরকে বলবেন যে তাহলে কি লিখেছেন উনি, কোন দর্শনের কথা বলেছেন? উনি যা লিখেছেন এটা আসলে একেবারে আন করা নতুন কিছু না, কিন্তু ব্যাপারটা সবার ভেতর থেকে আসে না। যেমন আমি কে, কেন আমি এই পৃথিবীতে এলাম,
আসলে আমার মূল কাজটা কি মানুষ হিসেবে। মানে মূল কথাটা যদি আমি এক কথায় বলি তাহলে এরকম যে পৃথিবীতে একবার জন্ম নিয়ে মৃত্যুকে সামনে রেখে একটা মাত্র মানব জীবন নিয়ে আমার আসলে কি করা উচিত? ঠিক আছে, আমার কি সাহিত্য রচনা করা উচিত? আমার কি ব্যবসা করা উচিত? মানে যদি আমি মনে করি যে আজকের দিনটা আমার শেষ দিন, আজকে সন্ধ্যায় আমি মারা যাব, তাহলে কি আমি তাই করব যা আমি এখন করছি? হ্যাঁ, তাহলে মৃত্যু যেহেতু নিশ্চিত এবং যে কোনো মুহূর্তে আসতে পারে, তাহলে জীবনের সত্যতম কাজটা কি? এটা তার 50 বছর বয়সে এসে মনে হলো। এবং ওনার তখন মনে হলো যে উনি শেষ জীবনটা কাটিয়েছেন একজন বিশুদ্ধ মানুষ হওয়ার সাধনা নিয়ে। এবং তিনি ওয়ার অ্যান্ড পিস, তারপর আন্না কারেনিনার মতো উপন্যাসকে প্রত্যাখ্যান করেছেন। আমরা করিনি, পৃথিবী করেনি, সময় করেনি, কিন্তু উনি করেছেন, স্বয়ং লেখক নিজে স্বয়ং করেছেন। লেখক করেছেন। কেন? কারণ উনি বলছেন যে এটা একটা মহৎ সাহিত্যকর্ম হতে পারে, কিন্তু দেখতে হবে যে আমি এটা কেন লিখেছিলাম। আমি লিখেছিলাম হাততালি পাবার জন্য, হ্যাঁ, আমি লিখেছিলাম কারণ আমি লিখে টাকা পেতাম, আমি লিখেছিলাম কারণ মানুষ আমার কাছে অটোগ্রাফ নিতে আসতো, হ্যাঁ, এই জন্য আমি লিখেছিলাম। কাজেই আমার তো ইন্টেনশনই ঠিক ছিল না। হ্যাঁ, তো এটা তো এই যে লোভ, খ্যাতির লোভ, হাততালির লোভ, এগুলো। আর ওনার অতীত জীবনে কিছু উনি জঘন্য কাজ করেছেন। হ্যাঁ, কারণ হচ্ছে যে উনি জমিদার পরিবারের সন্তান ছিলেন। জমিদাররা ওই সময় যেমন ছিল উনিও একসময় তেমন ছিলেন, ফিউডাল লর্ড। এবং উনি ইচ্ছেগুলো সব কিছু এখানে ফ্র্যাঙ্কলি স্বীকার করেছেন যে উনি যুদ্ধক্ষেত্রে গুলি করে মানুষ মেরেছেন, কৃষকদের কষ্টার্জিত ফসল মেরে দিয়েছেন এবং তাদেরকে অনেক সময় ফাঁসিতেও ঝুলিয়েছেন। হ্যাঁ, তো এগুলো তাকে ওই বয়সে এসে খুব পীড়া দিতে লাগলো যে এই অন্যায়গুলো আমি করেছি মানুষের সাথে এবং আমি বিখ্যাত সাহিত্যিক হিসেবে পরিচিত, কিন্তু মানুষ তো জানে না আমি আসলে কি জিনিস। তো তিনি একদম ফ্র্যাঙ্কলি, এবং তিনি এই মানুষ কেন বেঁচে থাকবে, মানুষের জীবনের বাস্তবতা কি, কারণ উনি দেখলেন যে মানুষ হচ্ছে একমাত্র প্রাণী যে না থাকলে পৃথিবীর কোনো ক্ষতি হয় না। একটা মৌমাছি না থাকলে পৃথিবীর ক্ষতি হয়, কারণ সায়েন্স বলছে যে মৌমাছি যদি বিলুপ্ত হয় 65% জীবন পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে, কারণ পরাগায়ন হবে না। হ্যাঁ, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে পৃথিবীতে না আসলে কারো কিছু যায় আসে না। প্রকৃতি, গাছপালা, বাঘ, হরিণ, কারো কিছু যায় আসে না। বরং থাকাতে কি ক্ষতি বেশি? থাকাতে ক্ষতি বেশি। বিশ্বযুদ্ধ, হ্যাঁ, পরিবেশ দূষণ, এই যে দেখেন যে মাঘ মাস শেষ হতে না হতে এত গরম মানুষের জন্য। গাছপালা নাই, ঠিক আছে। তো এটা উনি উপলব্ধি করে যে আমি কেন বেঁচে থাকবো, আমার আসলে বেঁচে থাকা কেন দরকার, এই অনুভবটা এলো। এবং উনি কয়েকবার সুইসাইড অ্যাটেম্প করেছিলেন, উনি পাগলামির পর্যায়ে চলে গিয়েছিলেন। এবং উনি নিজের ঘর থেকে দড়ি, বন্দুক এগুলো সরিয়ে রাখতেন যাতে নিজের গলায় দড়ি না দেন, নিজেকে বাঁচানোর জন্য। এবং উনি বলছেন যে আমার জীবনে আমার প্রেমময় স্ত্রী আছে, আমার চমৎকার সব সন্তানেরা আছে, আমার জমি জমা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আমি বেঁচে থাকার কোনো উৎসাহ বোধ করছি না। কারণ অ্যাজ আ হিউম্যান বিং আমার আসলে কাজটা কি, আমি কে? ঠিক আছে, এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে তিনি সব শ্রেণীর মানুষের সাথে মিশলেন। একবার ধার্মিক হন, একবার নাস্তিক হন, একবার দরিদ্রদের কাছে যান, একবার ধনীদের কাছে যান, দেখতে চান যে এই মানুষগুলো তো বেঁচে আছে, তো আমি আসলে কেন বেঁচে থাকতে পারছি না, তো তাদের বিশ্বাসটা কি। এখন উনি দেখলেন যে সবার আসলে বেঁচে থাকার জন্য বিশ্বাসটা খুব জরুরি, কোনো একটা কিছুর প্রতি বিশ্বাস থাকা যে আমি এই জন্য বেঁচে থাকবো। তো কেউ ঈশ্বরের জন্য বেঁচে থাকে, এবং দেখলেন যে ঈশ্বর বিশ্বাসটাই মানুষকে বেশিরভাগ বাঁচিয়ে রাখে। হ্যাঁ, কিন্তু উনি অন্ধের মতো বিশ্বাস করতে চাইলেন না। উনি চাইলেন যে বিশ্বাসটা এমন হোক, বিশ্বাসটা যেন আমি অর্জন করি বুঝে শুনে, আমার ধর্মটা আমি আবিষ্কার করব যে আমি কি বিশ্বাস করব। হ্যাঁ, তো এই জন্য উনি সব ধর্ম, দর্শন, সব কিছু উনি সব ধরনের ধর্মগ্রন্থ পড়লেন, সব ধরনের দর্শন গ্রন্থ পড়লেন, কিন্তু উপযুক্ত কোনো, উনি দেখলেন যে সব জায়গায় কিভাবের উত্তর আছে, কেনর উত্তর নাই। যে কিভাবে বেঁচে থাকলে ভালো হয় এটা সব জায়গায় আছে, কিন্তু কেন বেঁচে থাকবো এর কোনো উত্তর উনি খুঁজে পাননি। এই প্রশ্নটাও বোধহয় খুব কম মানুষই করেছেন, কম মানুষই করেছেন। হ্যাঁ, কম মানুষই করেছেন। আর ওনারও কিন্তু অনেক বছর পরে দেখবেন যে আলবেয়ার কামু তার মিথ অফ সিসিফাস বইয়ের প্রথম লাইনে কিন্তু লিখেছিলেন যে দেয়ার ইজ বাট ওয়ান ট্রু ফিলোসফিক্যাল কোশ্চেন অ্যান্ড দ্যাট ইজ সুইসাইড। মানে জীবনে একটাই সত্যিকার প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমি আত্মহত্যা কেন করব না। এবং মার্ক টোয়েনও অনেক পরে বলেছেন, তারও অনেক পরে, যে মানে তলস্তয়ের অনেক পরে, যে মানুষের জীবনে দুটো গুরুত্বপূর্ণ দিন আছে, একটা হচ্ছে যেদিন আমি জন্মালাম, আরেকদিন হচ্ছে যেদিন আমি জানতে পারলাম যে কেন জন্মেছিলাম। হ্যাঁ, এটা আর কি। তো এইভাবে উনি ওনার জার্নির গল্প আর কি, আত্মিক একটা সংগ্রামের গল্প, এবং অনেক অ্যালিগোরিক্যাল কথাবার্তার মধ্যে আছে। উনি নিজেকে দেখাতে চেয়েছেন বিভিন্ন গল্পের মধ্য দিয়ে যে আমার অবস্থাটা হচ্ছে এরকম। আচ্ছা, তো আমি মনে করি যে এই বইটা আসলে সকলের পড়া প্রয়োজন। আমি যখন পড়েছিলাম, মানে আই ওয়াজ শেকেন টু দ্য কোর। হ্যাঁ, মানে আমার যে বইগুলো আমাকে মানে আমার জীবনের মোড় ঘুরিয়েছে, আমার চিন্তার মোড়, তার মধ্যে এটা একটা। এই কারণে আমি এটা শতপ্রবৃত্তি হয়ে অনুবাদ করেছিলাম। ও, তার মানে এটা প্রকাশকের পরামর্শে এবং এটা নিজে থেকে করা। আচ্ছা, এই যেহেতু একজন অনুবাদক হিসেবে আপনি কাজ করছেন, অনুবাদক হওয়া কাজটা তো একটু কঠিন বোধ হয়, তাই না? অবশ্যই। সরাসরি ইংরেজি থেকে কেউ
একদম সরাসরি অনুবাদ করছে, কেউ আবার একটু মর্ম দিয়ে অনুবাদ করছে, বা কেউ হচ্ছে জিস্টটা বুঝে সেই জিস্টটা লেখার চেষ্টা করছে। এখন একজন অনুবাদক হিসেবে আপনার কাছে কি কখনো এই জিনিসটা চ্যালেঞ্জিং হয় যে আপনি অনুবাদ করতে যে আসল অর্থটা বদলে যাচ্ছে, বা যেটা লেখক বোঝাতে চেয়েছেন সেটা আপনি বোঝাতে পারছেন না, এই ধরনের চ্যালেঞ্জগুলো ফিল করেন? এটা আসলে অনুবাদ করার আগে আমি একটু ঘেটে ঘুটে দেখে নিই যে আসলে এটা আমার দ্বারা হবে কিনা, আমার সামর্থ্যের মধ্যে কিনা। তো সাধারণত কি যে অনুবাদ আসলে এক ধরনের রিক্রিয়েশন, নতুন করে সৃষ্টি করা, কিন্তু শিকড়টা অবিকৃত রেখে। যেমন তলস্তয় এখানে যেটা বলতে চাচ্ছেন সেটা আমাকে বলতেই হবে। হ্যাঁ, আমি সেটা বদলে দিতে পারবো না, কিন্তু আমাকে সেই জিসটা অবশ্যই ধারণ করতে হবে। মানে একজন ধরেন যে একজন মানুষ খুব ভালো ইংরেজি জানে, আবার সে খুব ভালো বাংলাও জানে, তার মানে কিন্তু এই না যে সে অনুবাদ করতে পারবে। যদি না তার ওই ঘরানা, ধরেন যে তলস্তয়ের বইটা আমি অনুবাদ করতে পারতাম না যদি আমার মানে সাহিত্যের প্রতি প্যাশন না থাকতো। ধরেন আমি করি বিজনেস, হ্যাঁ, এখন আমি বাংলাও খুব ভালো জানি, ইংরেজিও খুব ভালো জানি, কিন্তু আমি এটা অনুবাদ করতে পারবো না। কারণ আমাকে ওই প্যাশনটা ধারণ করতে হবে, ওই ফিলোসফিটা ধারণ করতে হবে নিজের মধ্যে, আদারওয়াইজ এটা কাজ হবে না। আর হচ্ছে যে অনুবাদের ক্ষেত্রে কি আমি মনে করি যেটা ব্যক্তিগতভাবে, আমি অনুবাদ নিয়ে কোনো তাত্ত্বিক পড়াশোনা করিনি কখনো, কিন্তু যে এই অনুবাদের ব্যাপারে আমি মনে করি যে এটা পড়ে যেন মনে না হয় যে এটা অনুবাদ, হ্যাঁ, পড়ে যেন মনে হয় যে এটা সরাসরি মৌলিক লেখা। ঠিক আছে, মানে পড়ে যদি মনে হয় যে না ইংরেজি ছিল এটা বাংলা হয়েছে, এটা যেন বোঝাই না যায়। এটা হচ্ছে আমার ইয়ে আর কি। পড়লে মনে হবে যে এটা মানুষ কাভার দেখবে, কাভারে জানবে, তারা জানবে যে এটা অনুবাদ, অবশ্যই অনুবাদ, কিন্তু পড়ার সময় ওই ফিলিংটা যেন না হয়, ওই অনুভবটা যেন না হয় যে আমি একটা বিদেশি ভাষার থেকে অনুবাদ করছি, বিদেশি ভাষার কিছু করছি। এটা হচ্ছে আমার মূল ফিলোসফি আর কি। আপনার তো নতুন একটা বইও এসেছে এবারের বইমেলায়, সেই বইটা সম্পর্কে একটু জানতে চাই। নিজের লেখা মৌলিক বই। হ্যাঁ, মৌলিক লেখাটাই আমার প্যাশন আসলে। মানে ধরেন যে মৌলিক লেখাটা হচ্ছে ফিকশন রাইটিং, সেটা আমি ধরেন কেউ কোনোদিন যদি পাবলিশ নাও করে, কেউ যদি কোনোদিন এই বইয়ের জন্য আমাকে কোনো টাকা পয়সা না দেয়, বা কেউ যদি কোনোদিন এটা নাও পড়ে কেউ, তাও আমি লিখবো। এটা হচ্ছে ফিকশন রাইটিং। তো এই যে বইটা এবার এসছে এটা আসলে মানে দুই ধরনের অতীত বর্তমানে এসে মিশেছে আর কি। হ্যাঁ, যে উপন্যাসটার নাম হচ্ছে শ্রেষ্ঠাংশে উত্তম কুমার এবং কবরী। হ্যাঁ, এরকম একটি নাম, মানে এপার বাংলা আর ওপার বাংলার একটা ব্যাপার আছে। তো একটা হচ্ছে যে আপনার বাংলাদেশের কৃষি, এবং এই যে আমরা বলি যে আমরা কৃষি প্রধান দেশ, কিন্তু কৃষির আসলে বর্তমান অবস্থাটা কি ছিল আর কোত্থেকে কি হয়ে গিয়েছে, এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আমাদের সংস্কৃতির একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল একসময় সিনেমার পোস্টার, যারা হাতে পোস্টার রাখতেন, হ্যাঁ, তো তাদের একটা চিত্র এখানে আছে, এবং সিনেমার পোস্টার কিভাবে জাতীয় হয়ে ওঠে, এবং কিভাবে এটা মুক্তিযুদ্ধের আগে এবং মুক্তিযুদ্ধের পরে কিভাবে সিনেমা বদলে যায়। যেমন দেখা যায় যে মুক্তিযুদ্ধের ভায়োলেন্সের কারণে কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী সিনেমাগুলোতে ভায়োলেন্স দেখা যায়, হ্যাঁ, ফাইটিং, হ্যাঁ, যে সিন, এগুলো আগে ছিল না। তো প্রতিবাদ, হ্যাঁ, এই জিনিসগুলো চলে আসে, তারপরে ফোক মুভি, এই জিনিসগুলো আর কি। আর অন্যদিকে হচ্ছে যে আমাদের যে কৃষি, তার যেটা একটা আদিবাসী ইতিহাস কিন্তু আমাদের আছে। সেই দুজন আদিবাসীর গল্প এখানে আছে, যাদেরকে চা বাগানে ব্রিটিশ আমলে স্লেভ হিসেবে আনা হয়েছিল। চা শ্রমিক যারা, তারা চাকরিজীবী বটে, কিন্তু এক অর্থে তারা স্লেভের মতোই ছিল ওই সময়, অন্তত এখনো খারাপ অবস্থায় তাদের। তো সেই দিক থেকে দেখানো হয়েছে তাদের একটা আগমন, যে তারা কিভাবে চা এবং যেভাবে তারা কলোনাইজড হচ্ছে, ব্রিটিশরা যেভাবে তাদেরকে ধর্মান্তরিত করার চেষ্টা করছে, শোষণ করছে, হ্যাঁ, এবং সেই ইয়েটা আছে, মানে একটা সুদূর অতীত আর একটা হচ্ছে অদূর অতীত, এই দুটো অতীত বর্তমানে এসে এই উপন্যাসে মিশছে আর কি। শেষ একটা প্রশ্ন করে আজকে শেষ করতে চাই, সেটা হচ্ছে এবারের বইমেলা থেকে আপনার আশা কি, আকাঙ্ক্ষা কি, কেমন দেখতে চান এবারের বইমেলাকে আপনি? বইমেলা নিয়ে আশা তো আছে, অবশ্যই আশা আছে। আশা তো দুই রকম আর কি। একটা হচ্ছে যে যেটা মন থেকে আদর্শগতভাবে মনে হয়, আরেকটা হচ্ছে যে দেখে শুনে কি আশা করতে পারি। দুটোই তো শুনুন। আদর্শগতভাবে যেটা মনে হয় সেটা হলো যে বইমেলা হবে, খুব প্রাণবন্ত হবে, বইমেলায় সব ধরনের বই থাকবে, যার যেটা ইচ্ছা সে সেটা পড়বে, যার যেটা ইচ্ছা না সে সেটা পড়বে না। হ্যাঁ, এবং বইমেলা আপনার যেটা খুব মানে কোনো ভয়ভীতি থাকবে না, এখানে কোনো ধরনের কুসংস্কার এখানে থাকবে না। এখানে সব ধরনের পাঠকরা আসবে, সব শ্রেণীর পাঠকরা আসবে, এবং তারা বই কিনবে, বই পড়বে। এবং আমি মনে করি যে বইমেলার একটা দায়িত্ব থাকা উচিত, যে এই যে টেকনোলজিক্যাল এই যুগে, প্রযুক্তির যুগে
বই পড়াটা আসলে যে দরকার, টেকনোলজিও যেমন দরকার, বই পড়াটা যে আত্মিক এবং মননশীল কারণে খুব দরকার, এটা একটু যাতে প্রচারণাটা আর একটু করা হয়। আর বই পড়ার চর্চাটা যেন বাংলা একাডেমির তরফ থেকে সারা বছরই এই প্রচারটা বা কোনো না কোনোভাবে এটা যেন করা হয় যে বইয়ের একটা প্রচার, এবং সারা বছরই শুধুমাত্র 21-এর বইমেলা তো আমাদের প্রধান বইমেলা অবশ্যই, কিন্তু অন্যান্য সময় যদি এই জায়গাটাতে বইমেলা হয় অসুবিধা কি, ছোট আকারে হোক, যদিও হয় বিভিন্ন জায়গায় হয় কিন্তু কিন্তু এখানেই হোক না, হোক না আবার, ঠিক আছে, ফাল্গুনে হলো, আবার শীতের শুরুতে আরেকবার হলো। তো আমি চাই যে বইমেলার সংখ্যা আরও বাড়ুক, ভালো বইয়ের সংখ্যা বাড়ুক, এবং লেখকরা লিখুক, লেখকরা পাঠকের কাছাকাছি আসুক, পাঠকরাও লেখকদের কাছাকাছি আসুক, এরকম একটা প্ল্যাটফর্ম হিসেবে আমি দেখতে চাই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সাথে আড্ডা দিয়ে আজকে দারুণ লেগেছে, অনেক কিছু জানতে পেরেছি। আশা করি ধন্যবাদ। দর্শকদেরও অনেক ধারণা তৈরি হয়েছে আপনার যে 3টা বই, সেই 3টা সম্পর্কে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে ছিলেন। আশা করি আজকের আড্ডা আপনাদের ভালো লেগেছে। আমরা প্রতিদিনই চেষ্টা করি নতুন লেখক, প্রখ্যাত লেখক, কবি, সাহিত্যিক তাদের সাথে আড্ডা দিতে, কোন চিন্তা থেকে তারা তাদের বইটা লিখেছেন সেই জিনিসগুলো আপনাদেরকে জানাতে। প্রতিদিনই আমাদের আড্ডা আপনারা দেখতে পারবেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ সবাইকে।